নমস্কার, আমি মোনালি। অনুভব ও বন্ধুরাতে আজ একটি বিশেষ নিবেদন। 1933 সালে পাকুড় হত্যা মামলা নিয়ে সারা ভারত তথা গোটা এশিয়া মহাদেশে হইচই পড়ে গিয়েছিল। সম্পত্তি পাওয়ার লোভে বড় ভাই অমরেন্দ্রনাথ পাণ্ডে ছোট ভাই বিনয়েন্দ্র পাণ্ডেকে হত্যা করেন। অমরেন্দ্র পাণ্ডে ছিলেন এক দুশ্চরিত্র মানুষ, নারী সংসর্গ তো বটেই, একাধারে মদ্যপানও করতেন। কিন্তু খুন করা শুধুই কি সম্পত্তির লোভে, নাকি এর পেছনে অন্য আরও কোনো ঘটনা ছিল? আমাদের আজকের গল্প তারই সন্ধানে। না, আমরা পাকুড়ের হত্যা মামলার সত্যতা যাচাই করছি না, শুধু সত্যের সন্ধান করতে চাইছি কিছু কাল্পনিক ঘটনার মধ্যে দিয়ে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। নমস্কার, আমি অনুভব। বাংলা সাহিত্য তথা বিশ্ব সাহিত্য দিয়ে সাজানো অনুভব ও বন্ধুরার বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময়, যার আজ তৃতীয় নিবেদন। আজ একটি সত্য ঘটনার কাল্পনিক রূপ, এবং আজকের নিবেদনের নাম কাঁটা। পাকুড়ের হত্যা মামলাকে মাথায় রেখে কাঁটা গল্পটি লিখেছেন দিতিপ্রিয়া রায়। যারা ঘটনাটা জানেন না তাদের মনে তো বটেই, এবং যারা ব্যাপারটা জানেন তাদের মনেও নতুন করে আমাদের গল্প নতুন একটি আলোড়ন ফেলবে, এই আমাদের আশা। এর আগে ব্যোমকেশ বক্সির মতো বিখ্যাত গোয়েন্দাকে আমাদের চ্যানেলে শুনেছেন। সপ্তর্ষি ঘোষ এবং অভিষিক্ত মুখার্জির মতো নবাগত গোয়েন্দার গল্পও শুনেছেন আপনারা। আজ আরও এক নতুন গোয়েন্দার আত্মপ্রকাশ, যিনি পেশায় একজন ক্রিমিনাল লয়ার। আজ গল্প পাঠে শ্বেতা সাহা এবং সুবায়ন মুখার্জি, গল্পের সূত্রধর আমি অনুভব। শুরু হচ্ছে কাঁটা প্রথম পর্ব। হাওড়া স্টেশন। ভিড় পেরিয়ে দুই যুবক এসে দাঁড়ালো রেল লাইনের ধারে। দুজনেই সুদর্শন যুবক। এরা দুজনেই গৌরীপুর গ্রামের জমিদার আদিত্যনারায়ণ চৌধুরীর ছেলে, কিন্তু এদের মধ্যে পার্থক্য বিস্তর। এরা দুজন সৎ ভাই। আদিত্যনারায়ণের দুটো বিয়ে। প্রথম স্ত্রী মারা যান 28 বছর আগে একটি ছেলের জন্ম দিতে গিয়ে। তখন আদিত্যনারায়ণ খুবই ভেঙে পড়েন। 2-3 মাস ছেলের দিকে নজরও ছিল না ওনার। এরপর উনি আবার বিয়ে করলেন। তখন ওনার বড় ছেলের রুদ্রনারায়ণের বয়স 4 বছর। ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী রুদ্রনারায়ণকে মেনে না নিলেও অবহেলা করেননি কোনোদিনও। আদিত্যনারায়ণের ছোট ছেলে ইন্দ্রনারায়ণ, যে ওপরে ওপরে রুদ্রনারায়ণের ভালো বন্ধু হলেও স্বভাবে চরিত্রে রুদ্রনারায়ণের একেবারে বিপরীত, এবং নিজের দাদাকে নিজের সবচেয়ে বড় শত্রু মনে করে। দুই ভাই একই সঙ্গে একই শিক্ষায় বেড়ে উঠল, কিন্তু মিলমিশ হলো না কিছুতেই। ইন্দ্রনারায়ণের ইচ্ছা ছিল জমিদারির সব দায়ভার পড়ুক ওর কাছে, কিন্তু আদিত্যনারায়ণ ছেলের সেই ইচ্ছেটাও পূরণ করলেন। জমিদারি পেল রুদ্রনারায়ণ, আর সুযোগ্য উত্তরাধিকার হিসাবে প্রজাদের প্রাণাধিক প্রিয় জমিদার হয়ে উঠল সে। এরপর রুদ্রনারায়ণের বিয়ে দিলেন আদিত্যনারায়ণ। বিয়ে দিলেন পাশের বাড়ির জমিদার কামাদারঞ্জন সিংহের বড় মেয়ে করুণাময়ী সিংহের সাথে। অপূরব সুন্দরী এবং লাস্যময়ী তার রূপ। ইন্দ্রনারায়ণ হয়ে গেল উন্মাদ। একে জমিদারি না পাওয়ার দুঃখ, তারপর এইরকম বউ না পাওয়ার যন্ত্রণা। এত সব ঘটনা পাগল করে দিল ইন্দ্রনারায়ণকে। আর সেই মুহূর্তে সে ঠিক করে ফেলল কি করতে হবে তাকে। একদিন সে রুদ্রনারায়ণের ঘরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। ঘরের ভেতর থেকে শুনতে পেল করুণাময়ী এবং রুদ্রনারায়ণের গলার আওয়াজ। শোনো, সাবধানে থেকো। কলকাতা শহর কিন্তু গৌরীপুর না। কলকাতা নিয়ে তোমার এত ভয় কিসের? জানি না, এত গাড়ি ঘোড়া, কোথায় কোথায় অ্যাক্সিডেন্ট হয়। তোমার ধারণা ওখানে আমারও অ্যাক্সিডেন্ট হবে? সত্যি বাবা, ভাবনা চিন্তা করতে পারো বটে। আজে বাজে কথা বলো না। বাড়িতে নতুন অতিথি আসছে, তা তো মুখ না দেখেই অকথা কুকথা। আরে বানা, আমার ছেলের জন্য তো আমাকে বেঁচে থাকতে হবে নাকি? তা কলকাতা থেকে কি আনবো বলো? বাকি কথা আর না শুনলেও হবে। নিজের মনকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ করল ইন্দ্রনারায়ণ। এটাই ওর শেষ কাজ হতে চলেছে। ওকেও কলকাতা যেতে হবে কোনো না কোনো ছুতো।
ওকেও দাদার সাথেই থাকতে হবে, সে যেভাবেই হোক। এবার তাহলে শেষ চালটা চালা যাক। ঈশ্বর কি এতটা নির্দয় হবেন? নিশ্চয়ই না। দেখা তো যাক কি হয়। কলকাতাতে সব কাজ সেরে আজ দুই ভাই গৌরীপুর ফিরছে। এত ভিড়ের মাঝে হাজার মানুষের ঘেঁষাঘেঁষি, কে কার গায়ে ঘেঁষছে বা কে কার পা মারাচ্ছে তা খেয়াল রাখা একেবারেই সম্ভব নয়। ইন্দ্রনারায়ণ কিছুর জন্য যেন অপেক্ষা করছে, কিন্তু যেটার অপেক্ষা সেটা কিছুতেই হচ্ছে না। কিন্তু কিসের অপেক্ষা ইন্দ্রনারায়ণের? হঠাৎ করে রুদ্রনারায়ণ চেঁচিয়ে উঠল। আহ! ভিড়ের সবাই তাকালো রুদ্রনারায়ণের দিকে। ইন্দ্রনারায়ণও এগিয়ে এলো দাদার দিকে। কি ব্যাপার দাদা, কি হয়েছে? প্রশ্নটা ইন্দ্রনারায়ণ করলো বটে, কিন্তু সে খুব ভালো করেই জানে কি হয়েছে। রুদ্রনারায়ণ খুব কষ্ট করে বলল, জানি না, ঘাড়ে খুব চিনচিন করে উঠল। কথাটা শুনে ইন্দ্রনারায়ণের মুখে হাসির রেখা ফুটে উঠল। সেটা সবাই লক্ষ্য না করলেও একজন ঠিক লক্ষ্য করেছিল। যে লক্ষ্য করেছিল তার পরিচয় পরে দেব। আপাতত ইন্দ্রনারায়ণ আর রুদ্রনারায়ণের দিকেই নজর দেওয়া যাক। ইন্দ্রনারায়ণ তাচ্ছিল্যের সুরে হেসে উঠল আর বলল, সামান্য একটা চিনচিনে ব্যথায় তুই কাতরে পড়বি দাদা? এটা কি চৌধুরী পরিবারের লোককে মানায়? এমনিতে কাতরে পড়তাম না, কিন্তু হঠাৎ তো জ্বালা করবে কেন? খুব জ্বালা করছে নাকি? হ্যাঁ। এইটুকু বলে হাঁটু গেড়ে বসে পড়ল রুদ্রনারায়ণ। মুখে কষ্টের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। ভিড়ের মধ্যে থেকে একজন বলে উঠল, আরে ওনাকে একটু হাসপাতালে নিয়ে যান না। ইন্দ্রনারায়ণের মাথায় কি চলল তা কেউ বুঝল না। নীরবে রুদ্রনারায়ণকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো ইন্দ্রনারায়ণ, আর ভর্তি করল ডক্টর সায়ন্তন ঘোষালের আন্ডারে। রুদ্রনারায়ণ চৌধুরীকে চেক করে সায়ন্তন ঘোষাল শান্তভাবে ইন্দ্রনারায়ণকে বললেন, এনাকে এখন কেন আনলেন? ইনি তো মারা গিয়েছেন। কি বলছেন ডক্টর ঘোষাল? দাদা মারা গিয়েছেন? আপনি শিওর? একদম। আমার ভুল হতেই পারে না মিস্টার চৌধুরী। আমি একজন ডাক্তার, সেটা ভুলে যাচ্ছেন কেন? এখন কি করব? আপনিই বলুন না কি করা উচিত। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ চোখাচোখি হলো। ইন্দ্রনারায়ণ এই নীরবতার মধ্যে বুঝে গেল ডক্টর ঘোষাল ঠিক কী বলতে চাইছেন, আর সেটা বুঝেই বাজ পড়ল ইন্দ্রনারায়ণের মাথায়। সে শান্ত অথচ উত্তেজিত গলায় বলে উঠল, এই কাজ আমাকে করতে বলবেন না ডক্টর ঘোষাল। আমাদের পরিবারের একটা মান সম্মান আছে, সেটা ভুলে যাবেন না। ডক্টর ঘোষাল কিছুক্ষণ মাথা নিচু করে বসে থাকলেন। ডান হাতে ধরা পেন দিয়ে বা হাতের বুড়ো আঙুলে খালি টোকা মারছেন। তাহলে দেখুন কি করবেন। আমার যা ভালো মনে হলো তাই বললাম আপনাকে। ডক্টর ঘোষাল, I don't want to publish this news. At any cost. At any cost এই নিউজটা ছাপতে হবে। আপনাদের পরিবারের ব্যাপার মিস্টার চৌধুরী, আমি কি করতে পারি বলুন? খুব বড় জোর পোস্টমর্টমটা। না 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 না, নো। রিপোর্ট শুড নট বি কাম আউট। কোনোভাবেই দাদার মৃত্যুর সঠিক কারণ বাইরে আনা যাবে না ডক্টর ঘোষাল, বুঝেছেন? অ্যাজ ইউ উইশ। আমি কি বলবো? সায়ন্তন ঘোষাল উঠে চেম্বার থেকে বেরিয়ে গেলেন। মনে মনে ভাবলেন, কি অদ্ভুত পরিবার, মৃত্যু এভাবে চাপা দেওয়া যায় নাকি? এটা সহজ মারা হতেই পারে না। আরও কিছুদিন দেখা যাক, তারপর না হয় ব্যবস্থা নেওয়া যাবে। অবশ্য ব্যবস্থা নেওয়ার সায়ন্তনই বাকি, সে তো থার্ড পার্টি, ওর কী অধিকার আছে এ ব্যাপারে? যাকগে, যাদের ব্যাপার তারাই বুঝুক। শোভাবাজারে গঙ্গার ধারে একটা বাড়ির দোতলার বারান্দায় আরাম কেদারে ইন্দ্রনারায়ণ চৌধুরী চুপ করে বসেছিলেন। ঘড়িতে বিকেল 4টে বাজে। গঙ্গা নদীর ওপর সোনালি রোদের আলো বিছিয়ে গেছে। বহু মানুষ স্নান করছে,
কেউ কেউ আবার বসে আছে কেবল সময় কাটানোর ইচ্ছে নিয়ে। মনে মনে পুরো ঘটনা সাজিয়ে নিচ্ছিল ইন্দ্রনারায়ণ চৌধুরী। বাড়িতে গিয়ে তো বলতে হবে পুরো ঘটনা। বাড়ির লোক ওকে সন্দেহ করবে না, সেটা নিয়ে নিশ্চিত আছে সে। কিন্তু বাড়ির প্রতিটা সদস্যই তো জানে ইন্দ্রনারায়ণ চৌধুরী আর রুদ্রনারায়ণ চৌধুরী প্রথম দিন থেকেই শত্রু। এই শত্রুতা প্রধানত ইন্দ্রনারায়ণের দিক থেকেই, তাই একটু ঘটনা সাজাতে তো হবেই। কিন্তু কি অজুহাত দেবে সে বাড়ি গিয়ে? ভাবতে হবে। এমন সময় চৌধুরী বাড়ির নায়ক প্রদন্ন লক্ষ্মী বারান্দায় এসে দাঁড়ালেন। ইন্দ্রনারায়ণ তাকালো ওনার দিকে। ও আপনি কিছু বলবেন কাকা? শান্তভাবে বলল ইন্দ্রনারায়ণ। কিছুক্ষণ নীরবতা পালন করে প্রদন্ন রক্ষিত বললেন, এবার তো ফিরতে হবে। বৌমাকে কিভাবে খবরটা দেব সেটা সত্যি বুঝতে পারছি না। তুমি সঙ্গে গেলে একটু ভরসা পেতাম, এই আর কি। ইন্দ্রনারায়ণ একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে গিয়ে রেলিংয়ের পাশে দাঁড়িয়ে প্রদন্ন রক্ষিতের দিকে তাকালো। তারপর চাপা গলায় বলল, না কাকা, আমার এখন ফেরা হবে না। আপনি একাই ফিরে যান আর যেভাবে হোক বৌমণিকে সামলে নিন। আমার মনে হয় বৌমণি অতটাও অবুঝ না যে কান্নায় ভেঙে পড়বে। প্রদন্ন রক্ষিত কি যেন ভাবলেন। এই নীরবতা দেখে রক্ষিত মশাইয়ের মনের অবস্থা ইন্দ্রনারায়ণও বুঝতে পারল। নীরবতা ভেঙে ইন্দ্রনারায়ণ শান্ত গলায় নিজেকে ঠিক রাখার চেষ্টায় বলল, কাকা মিথ্যেই ভয় পাচ্ছেন। বৌমণি শক্ত মনের মানুষ, ওর কিছুই হবে না। আমি সেটা ভাবছি না ইন্দ্র, আমি ভাবছি তোমার কথা। এই অচেনা শহরে তোমাকে একা রেখে। অচেনা শহর? কাকা, কলকাতায় থেকে পড়াশোনা করেছি আমি আর দাদা। এই কলকাতা শহরই রুদ্রর প্রাণ নিয়েছে ইন্দ্র, সেটা ভুললে কিন্তু চলবে না। তাই এই শহরে তোমার একা থাকা উচিত মনে করছি না। কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা দয়া করে আমাকে শেখাতে আসবেন না কাকা। আমার এখন 26 বছর বয়স, আমি জানি কোনটা আমার করা উচিত। প্রদন্ন রক্ষিত ধীর পায়ে বেরিয়ে যেতেই ইন্দ্রনারায়ণের মাথায় অন্য কথা ভেসে উঠল। ডক্টর ঘোষালের কাছে আর যাবার তো কোনো উপায় নেই, তাহলে সব প্রমাণ লুকোবে কিভাবে? কি উপায়? দেখা যাক। পোস্টমর্টেম রিপোর্ট চুরি করা কি সম্ভব? চেষ্টা তো করতে হবে। অন্যদিকে প্রদ্যুম্ন রক্ষিতের মাথায় অন্য চিন্তা ঘুরছে। তার মনে একটা সন্দেহ জেগেছে, রুদ্রনারায়ণ চৌধুরী খুন হয়নি তো? সরাসরি না হোক পরোক্ষভাবে হয়তো ইন্দ্রনারায়ণের হাত আছে এই হত্যায়। খুব সুন্দর করে প্ল্যান করেছে ইন্দ্রনারায়ণ, যাতে সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না। অর্থাৎ রুদ্রনারায়ণও মরবে আর ইন্দ্রনারায়ণের ওপর সন্দেহও করবে না। নিজের মনে মনে প্রদ্যুম্ন রক্ষিত বললেন, তুমি খুব চালাক ইন্দ্রনারায়ণ, খুব চালাক তুমি। কিন্তু বাপেরও যে বাপ আছে। জমিদার বাবুর সঙ্গে কথা বলে আমি আজই কথা বলবো। ইন্দ্রনারায়ণ, পুলিশের হাতে তুমি যাবেই, কিন্তু পুলিশে যাবার আগে এই অর্কজ্যোতি রায়ের কাছে একটু ঘোল খাও। নিজের মনে হেসে মোবাইল ফোনে একটা নম্বর ডায়াল করলেন প্রদ্যুম্ন রক্ষিত। তারপর ওপাশ থেকে একটা গলা ভেসে আসতেই তিনি বললেন, হ্যালো হ্যালো মিস্টার রায়, আমি প্রদ্যুম্ন রক্ষিত কথা বলছি। অর্কদা যখনই আমায় ডেকে পাঠায় তখনই বুঝি একটা কিছু ঝামেলা হয়েছে। অর্কদা একজন উকিল আর আমি হচ্ছি অর্কদার সিনিয়র রমেন সেনের ছোট ছেলে। আমার এক দিদি আছে, নাম প্রিয়াঙ্কা। আমার নাম প্রতীক সেন, কমার্স নিয়ে পড়াশুনো করেছি। দিদি আমার থেকে বছর 3 বড়, ওর বয়স এখন 23 বছর। অর্কদার বয়স 27 বছর। খুব অল্প বয়সেই ক্রিমিনাল লয়ার হিসেবে নাম করে গেছে। আমি একাধারে অর্কদার গুণমুগ্ধ, একাধারে ওর সহকারী।
আবার অন্য দিক দিয়ে দেখতে গেলে আমি ওর শালাবাবুও বটে। হ্যাঁ, দিদি আর অর্কদা প্রেম করছে, এই কথাটা আর কেউ জানে না, এক আমি ছাড়া। আজকে কলেজে থাকাকালীন অর্কদার ফোন পেয়েছিলাম আমি। কলেজ থেকে বেরিয়ে সোজা শোভাবাজার চলে আসবি। ঘাটের কাছেই একটা ফাঁকা বাড়ি আছে, সেখানেই তোর জন্য অপেক্ষা করব। ফাঁকা বাড়ি? হঠাৎ ফাঁকা বাড়ি কেন? প্রশ্ন করতেই অর্কদা বলল, কোনো প্রশ্ন নয়, আসতে বলেছি আসবি। আমার আসতে কোনো আপত্তি নেই, কিন্তু দিদি থাকবে কিনা বলো। হ্যাঁ, তোর দিদি থাকবে। তাকে নতুন একটা খবর দিয়েছি, দেখবি খ্যাঁকশেরের মতো দৌড়ে চলে আসবে। এটা শুনে বেশ মজা পেলাম। মাঝে মাঝেই খ্যাঁকশিয়াল বলে অর্কদা দিদিকে সম্বোধন করে। এতে দিদিও কিছু রাগ করে না, কারণ দিদি নিজেও জানে ওর পেশাটাই ওইরকম। আমার দিদি একজন সাংবাদিক, যেসব সময় সত্যের জন্য লড়াই করে, যে বিশ্বাস করে টাকা দিয়ে সত্যকে কেনা যায় না, বরং সত্যি খবর ছাপাতে পারলে সমাজকে বদলে দেওয়া যাবে। শেষ 1 বছরে চাকরি করে দিদি সমাজকে বদলে পেরেছে কিনা তা জানি না, কিন্তু এমন কিছু খবর চ্যানেল মালিকের কাছে এনে দিয়েছে, যার ফলে মালিকের কাছে কাছের পাত্রী হয়ে উঠেছে। আর খুব জলদি প্রমোশন পাওয়ারও সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। হালে গৌরীপুরের এক জমিদার বংশে নিয়ে খুব উত্তাল হয়েছে কলকাতা। শোনা যাচ্ছে ওই বংশের বড় ছেলেকে নাকি হত্যা করা হয়েছে, এবং সেই হত্যাকে স্বাভাবিক মৃত্যুর দাবি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর এর পিছনে যার হাত আছে সে নাকি ওই বংশেরই ছোট ছেলে। যদিও ছোট ছেলে ইন্দ্রনারায়ণ চৌধুরীর বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ নেই, কিন্তু ওই পরিবারের সবাই এবং পরিবারের অন্তরঙ্গরা জানতেন 2 ভাইয়ের মধ্যে একদমই কোনো সখ্যতা ছিল না। এত ঘটনা আমি দিদির থেকে শুনলাম শোভাবাজার যাওয়ার পথে। কলেজ থেকে দিদি আমাকে পিক করে নিয়ে এসেছিল। গাড়ির দরজা খুলে দিয়ে বলল, এদিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম তোকে তুলে নিয়ে যাই। অর্কদা হঠাৎ শোভাবাজার কেন ডাকলো বলতো? কি করে বলি বলতো, তবে শুনলাম গৌরীপুরের অদ্ভুত মামলাটা নাকি ওর হাতে এসেছে। গৌরীপুর? কোন গৌরীপুর? তুই কে রে নাদন? আমি স্টোরি করছি যে ঘটনা নিয়ে, তুই সেই ঘটনার কথাই জানিস না? না তো, বল শুনি, যদি ইন্টারেস্টিং হয় তবেই যাব। বাবা, ছেলের ঢং কত! শোন বলছি। এটার পর দিদি পুরো ঘটনাটা আমাকে বলল। সবটা শুনে আমি বললাম, এটা অর্কদা কি করতে পারে? পুলিশই খুঁজে বার করুক না। আমার কথা শুনে দিদি হাসি মুখে বলল, না রে, সমস্যা আছে। ইন্দ্রনারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। উনি যদি সত্যিই অপরাধী হয়ে থাকেন তবে খুব আটঘাট পেতে কাজ করেছেন। আমি কিছুক্ষণ ভেবে প্রশ্ন করলাম, আচ্ছা ওনার বয়স কিরকম হবে? দিদির সাফ জবাব, শুনে তো হচ্ছে 26-27 বছর, কিন্তু এত শয়তানি বুদ্ধি জমিয়ে রেখেছে, অবিশ্বাস্য। এর চেয়ে বেশি কথা আর দিদির সঙ্গে হয়নি। এরপর সোজা গিয়েছিলাম শোভাবাজারের গঙ্গার ধারে সেই বাড়িতে। এটাকে জমিদার বাড়ি বললেও কিছু ভুল হবে না। বয়স অন্তত 300 বছর। জরাজীর্ণ অবস্থায় এক ঐতিহ্যের বাহক হিসেবে দাঁড়িয়ে আছে এই বাড়ি। বাড়ির সিঁড়ি দিয়ে ওঠার সময় ক্যাচ ম্যাচ আওয়াজ একটা ভৌতিক পরিবেশ তৈরি করে দিচ্ছে। বাড়িটায় যে ভূত নেই এটার গ্যারেন্টি অবশ্য কেউ দেয়নি। এই বাড়িতে কেউ থাকতে পারে? ভাবতে ভাবতে হাসিই পেল। দিদিকে বললাম, হ্যাঁ রে, এই বাড়িতে আমাদের সলিল সমাধি হবে না তো? দিদি আমার দিকে একবার তাকালো, কিন্তু কিছু বলল না। আমাদের কানে অনেকক্ষণ ধরেই কথাবার্তার শব্দ পাচ্ছিলাম। দোতলায় এসে বুঝলাম সেই ঘরেই দুজন কথা বলছে। আমরা
সেই দিকেই এগিয়ে গেলাম। ঘরে ঢোকার আগে যতটুকু কথা শুনতে পেলাম তা হলো এই রকম। আমাকে তো প্রথমে যেতেই বলেছিল, তারপর কি মনে হতে নিজেও আমার সঙ্গে কাল গৌরীপুর যেতে চাইল। ইতিমধ্যে আপনার কথা কর্তার কানে তুলে দিয়েছিলাম, তা উনি আমাকে বিশেষ কাজের নাম করে কলকাতায় থেকে যেতে বললেন। ঘরের সামনে আমি আর দিদি দাঁড়াতেই বয়স্ক ভদ্রলোকটি চোখ দুটি আমাদের দিকে এলো। ভদ্রলোককে দেখে আমার কীরকম জানি 50-60 দশকের অভিনেতা কমল মিত্রের কথা মনে পড়ে গেল। বসা অবস্থাতেও বোঝা যাচ্ছে যে লম্বায় 6 ফুট। কণ্ঠেশ্বর একটা বেশ রাশভারী ব্যাপার আছে। তার পাশে চোখ দুটো কীরকম জানি কুতকুতে। ওনারাই কি আপনার বন্ধু মিস্টার রায়? কথাটা শুনে অর্কদা আমাদের দিকে ফিরে তাকালো। দেখেই মনে হচ্ছে কোর্ট থেকে এখানে এসছে, তাই উকিলের পোশাক গায়ে। বস। আমরা এগিয়ে গিয়ে বসলাম একটা সোফায়। অর্কদা আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিল। ও হচ্ছে প্রিয়াঙ্কা, বিখ্যাত সাংবাদিক। বলতে পারেন ওর এবং ওর চ্যানেলের মাধ্যমেই কলকাতাবাসীরা আপনাদের এই খবরটা জানতে পেরেছে। ভদ্রলোকটির সঙ্গে দিদির প্রীতি নমস্কার বিনিময় হলো। এবার আমার পরিচয় দিল অর্কদা। আর ও হচ্ছে প্রতীক সেন, সম্পর্কে প্রিয়াঙ্কার ভাই আর আমার সহকারীও বটে। আমরা তিনজনে একসাথেই কাজ করি, তো গৌরীপুর গেলেও আমরা তিনজনে একসাথেই যাবো মিস্টার রক্ষিত। আর আপনি যদি ঘটনাটা আর একবার ওদের খুলে বলেন তাহলে ওদেরও বুঝতে সুবিধা হয়। এইটুকু বলে অর্কদা আমাদের দিকে ফিরে বলল, ইনি হচ্ছে প্রদ্যুম্ন রক্ষিত, গৌরীপুর এস্টেটের ম্যানেজার। উনি আমাকে গৌরীপুরের রহস্য মৃত্যুতে তদন্ত করার জন্য নিয়োগ করেছেন। এবার রক্ষিত মশাই বলে উঠলেন, শুধু মৃত্যু বলবেন না মিস্টার রায়, বরং এটাকে গৌরীপুর হত্যা মামলা বলতে পারেন। গৌরীপুর জমিদার বাড়ির সবাই বুঝে গেছে যে রুদ্রনারায়ণকে হত্যা করা হয়েছে। আদিত্যনারায়ণ মানে গৌরীপুরের প্রাক্তন জমিদার, যিনি এখনও জীবিত আছেন, তার দুটি বিয়ে। প্রথম পক্ষের ছেলে হলো রুদ্রনারায়ণ এবং দ্বিতীয় পক্ষের ছেলে হলো ইন্দ্রনারায়ণ। জমিদার এবং তার দ্বিতীয় পক্ষের স্ত্রী এখনও বর্তমান এবং দুজনেই বেশ শোকাহত। সত্যি কথা বলতে কি, আমাদের রানীমা যে রুদ্রকে কাছে টেনে নিয়েছিলেন তা নয়, কিন্তু ওর প্রতি কর্তব্যে খামতি রাখেননি কোনো দিন। নিজের ছেলেকে এই শিক্ষা দিয়ে এসেছে যে রুদ্র ওর বড় দাদা, আর এ বাড়ির ওপর রুদ্রর অধিকার আজ আগে। কিন্তু তা সত্ত্বেও ইন্দ্র বরাবরই ওর দাদাকে হিংসে করে এসেছে। এই হিংসের কারণ আমরা কেউ জানি না। জানেন মিস্টার রায়, বছর 150 আগে এই পরিবারের উপর একটা অভিশাপ লেগেছিল। সেই অভিশাপের ফলে আজও হয়তো কোনো না কোনোভাবে কেউ না কেউ ভাতৃহত্যা পাপ করে যাচ্ছে। অভিশাপের কথাটা আগে বলে দিই আপনাকে, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। এই বংশের প্রথম পুরুষ কৃষ্ণধন চৌধুরীর গৌরীপুর গ্রামের পত্তন করেন। ওনার স্ত্রী গৌরী চৌধুরী ছিলেন অপরূপা সুন্দরী। ওনার নামে এই গ্রামের নাম গৌরীপুর। তাই কৃষ্ণধন বাবুর এক ভাই ছিল, নিজের ভাই না, ওই পাড়াতুতো ভাই আর কি। জমিদারির কাজ সামলানোর জন্য ওনাকে নিয়ে আসা হয়। ভদ্রলোকের নাম ছিল গোপালচন্দ্র মিত্র। তা এই গোপালচন্দ্র, যিনি গোপাল মিত্তির বলেই বেশি পরিচিত, তিনি ছিলেন 1 নম্বরের লম্পট, দুশ্চরিত্র, লোভী একজন মানুষ। ধীরে ধীরে সবার চোখের আড়ালে সব সম্পত্তি নিজের নামে গ্রাস করে নিতে লাগলেন। তার সঙ্গে সঙ্গে জমিদার বাড়ির কাজ করা অল্প বয়সী মেয়েদের সঙ্গে যৌন সম্পর্ক তো ছিলই। এই খবর যখন কৃষ্ণধনের কানে যায় তখন খুব দেরি হয়ে গেছে। প্রায় সব সম্পত্তি গোপাল মিত্রের হাতে। কিন্তু তাও একটা সম্ভাবনা রয়েই গেছিল, যে সম্ভাবনা থেকে উদ্ধার করতে পারত একজনই। তিনি হলেন ওই কৃষ্ণধনের উকিল বন্ধু বলরাম মাইতি। উনি কোনো একটি আইনি ফাঁক ফোকরের সাহায্যে কৃষ্ণধনকে জমিদারি ফিরিয়ে দেন।
আর এর সঙ্গে কৃষ্ণধন গোপাল মিত্তিরের ফাঁসির আদেশ দেন। ফাঁসির মঞ্চ থেকে গোপাল মিত্তির চিৎকার করে বলে ওঠেন, এটা আপনি ভালো করলেন না দাদা, এটা আপনি ভালো করলেন না। আপনি আমার ফাঁসি দিয়েছেন তো এর ফল আপনাদেরকে ভুগতে হবে। এই কথার প্রতিফলন প্রতি এক প্রজন্ম ঘুরে ঘুরে হয় মিস্টার রায়, প্রতি এক প্রজন্ম ঘুরে ঘুরে হয়। এইটুকু বলেই রক্ষিত মশাই থামলেন। আমরা সবাই স্তব্ধ হয়ে গেছি। কোনো কথা কি চলে এর প্রত্যুত্তরে? জানি না আমরা। অর্কদা স্থির দৃষ্টিতে তাকিয়েছিল মিস্টার রক্ষিতের দিকে। এবার ধীরে ধীরে প্রশ্ন করল, এর কোনো ঐতিহাসিক সত্যতা আছে কি মিস্টার রক্ষিত? প্রদ্যুম্ন রক্ষিত ইশারায় হ্যাঁ বুঝিয়ে দিলেন। তারপর বললেন, আছে। গৌরীপুরের ইতিকথা বলে একটা বই লেখা হয়, সেখানে এই ঘটনার উল্লেখ আছে। তাছাড়া ভাতৃহত্যার ব্যাপারটা পরিবারের সবার মুখে মুখে ঘুরে আসছে সেই 150-200 বছর আগে থেকে। অর্কদা কিছু বলল না, কি জানি ভাবতে থাকলো। বাবার মাঝখানেই প্রশ্ন করলো, আচ্ছা, এবার তাহলে বর্তমান পরিস্থিতিতে আসা যাক। ইন্দ্রনারায়ণ চৌধুরী আর রুদ্রনারায়ণ চৌধুরী, এই দুই ভাইয়ের মধ্যে কি ব্যাপার সেটা যদি একটু পরিষ্কার করে বলেন। মিস্টার রক্ষিত কিছু বললেন না, চুপ থেকে নিজেকে গুছিয়ে নিলেন। তারপর কাটা কাটা শব্দে বললেন, দেখুন, সব জমিদার বংশেই কম বেশি রাজনীতি থাকে, কিন্তু আমাদের চৌধুরী বংশের কঠিন এবং নোংরা রাজনীতি বেশি। কিছুটা আভাস তো আপনাকে আগেই দিয়েছি মিস্টার রায়, কিন্তু এই বংশের আগের প্রজন্মের ভাইয়ে ভাই অতটাও হিংসা ছিল না যতটা ইন্দ্রনারায়ণ আর রুদ্রনারায়ণের মধ্যে ছিল। রুদ্রনারায়ণের একটাই দোষ, সে নিজের ভাইকে অন্ধের মতো বিশ্বাস করত এবং ভালোবাসত। এই ভালোবাসার বেড়া পেরিয়ে কীভাবে ইন্দ্রনারায়ণের মধ্যে হিংসে জন্ম নিল তা আমাদের কাছে খুব রহস্য মিস্টার রায়। জমিদার আদিত্যনারায়ণ রুদ্রর নামে যেদিন জমিদারি লিখে দেন, সেদিন তেজ কিছুটা হলেও বাড়ে। সেই হিংসের চরমে ওঠে সেদিন, যেদিন বৌমার সাথে রুদ্রর বিয়ে হয়। বৌমার নাম করুণাময়ী, আমাদের পাশের গ্রামের জমিদারের বড় মেয়ে। অপরূপ সুন্দরী, রূপ যৌবন ঠিকরে পড়ছে। ইন্দ্রনারায়ণের মহিলা সঙ্গ পছন্দ। সে করুণাময়ীকে নিজের শয্যা সঙ্গিনী হিসেবে পেতে মুখিয়ে উঠল, যেভাবে হোক, যে কোনো উপায়ে হোক। কিন্তু তার আগেই করুণাময়ী অন্তঃসত্ত্বা। এটা হলো গত 4 বছরের ঘটনা। পুরো ঘটনা শুনে অর্কদা কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলল, মানে ইন্দ্রনারায়ণের কাছে খুন করার বেশ ভালোই মোটিভ আছে। ইশারায় মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে দিলেন প্রদ্যুম্ন রক্ষিত। আর অর্কদা মাথা নেড়ে আচ্ছা বলল। বেশ খানিকক্ষণের নীরবতা। তারপর অর্কদাই বলল, তো আমার কাছে এলেন কেন? মানে পুলিশের কাছে গেলে বেশি ভালো কাজ হতো নাকি? প্রদ্যুম্ন রক্ষিত না বোঝালেন। মুখে যেন কিসের হতাশা বেদনা লুকিয়ে আছে। কিসের বেদনা বোঝা গেল না। না মিস্টার রায়, কিছুই হতো না। পুলিশ ইন্দ্রনারায়ণের হাতের মুঠোয়। আদিত্যনারায়ণ যে কিছু করবে তার জোর নেই। জমিদারির পুরোটাই রুদ্রের উপর ছেড়ে নিশ্চিন্ত ছিলেন। যা সোর্স ওই রুদ্রই। এখন ইন্দ্র যেহেতু জমিদারি সামলায়, সবাই ওকে সমঝে চলে। তেলা মাথায় তেল ঢালতে সবার পছন্দ করে। আর ইন্দ্র তো খুব অত্যাচারী। আসল অপরাধী যে ইন্দ্রনারায়ণ তাতে আমার অত্যন্ত সন্দেহ নেই। যার এত গুণাপনা, সে কী করে এত নিরাপদ হয় সেটা পরিষ্কার নয় আমার কাছে। আপনার ইচ্ছে আমি ব্যক্তিগতভাবে তদন্ত করে ইন্দ্রনারায়ণকে ধরিয়ে দিই। আগে জমিদার বাবুরও তাই ইচ্ছে। কিন্তু তাতে আমার লাভ? উপযুক্ত পারিশ্রমিক পাবেন। পারিশ্রমিকের কোনো লোভ আমার নেই মিস্টার রক্ষিত, তবু আপনার ইচ্ছে থাকলে আপনি দেবেন। তাহলে জমিদার বাবুকে কি বলবো? ওনাকে বলবেন আমরা যাব, কিন্তু একটু সময় লাগবে, অন্তত 3-4 দিন মতো। তার আগে গৌরীপুর গিয়ে কিছু লাভ নেই। বেশ, তাই হবে। ঠিক আছে,
আমরা তবে চলি মিস্টার রক্ষিত। আমরা তিনজন উঠে পড়লাম আর বেরিয়ে এলাম বাড়ি থেকে। আমরা তিনজন বাগবাজারের ঘাটে বসে আছি। আমাদের তিনজনের হাতেই চা। আমি চা শেষ করেই একটা প্রশ্ন করলাম, যেটা অনেকক্ষণ ধরেই আমার মনে ঘুরছে। তুমি গৌরীপুর যাবার কথা বলে তো দিলে, কিন্তু ব্যাপারটা নিয়ে কি বুঝলে? অর্কদা চা শেষ করে একটা সিগারেট ধরালো, তারপর ধোঁয়া টেনে পরপর 4টে ধোঁয়া ছাড়লো, তারপর ধীর গলায় বলল, বুঝেছি সবটাই, কেবল খুনের পদ্ধতিটা বাদ দিয়ে। মিস্টার রক্ষিত তোদের সামনে একটা কথা বলেননি, যেটা উনি আমাকে আলাদা করে বলেছেন। আমি আর দিদি একসাথে? কি কথা? প্রশ্ন করে উঠলাম। তাতে অর্কদা বলল, রুদ্রনারায়ণ মারা যাবার আগে ঘাড়ে একটা ব্যথা অনুভব করেন, যেটি সচরাচর পিন ফোটালে হয়। তা ঠিক কি ফোটানো হয়েছিল তার ঘাড়ে, আর কেনই বা ফোটানো হয়েছিল? বিষ প্রয়োগের জন্য, নাকি অন্য কোনো? এই কথার সূত্র ধরে দিদি বলল, আচ্ছা, খুনের মোটিভটা ঠিক কি বলো তো? শুধুই কি হিংসে? অর্কদা প্রথমে ইশারায় না বুঝিয়ে দিদির দিকে তাকালো, তারপর বলল, যৌন লিপ্সা। করুণাময়ীর প্রতি ইন্দ্রনারায়ণ আকৃষ্ট, তাই তাকে ভোগ করতে চায়। খুব একটা ভুল চাহিদা তা এটা বলবো না, কিন্তু তাও। দিদি অর্কদাকে বাধা দিয়ে বলল, এই এক সেকেন্ড হোয়াট ডু ইউ মিন? অন্যের বউকে নিজের শয্যা সঙ্গীন হিসেবে কামনা করা দোষের কিছু না? এই রে, ঝামেলা বাঁধলো। অর্কদা তো ছাড়ার পাত্র না। আমি এতে ভুলের কিছু দেখছি না। আমি যদি কাউকে পছন্দ করি আর সে বিবাহিত হয়, মনে মনে তো তাকে কামনা করতেই পারি। মনের ওপর তো আর কারোর হাত থাকে না। যাতে আর ঝামেলা না এগায় আমি প্রশ্ন করলাম, কিন্তু অর্কদা, করুণাময় যে প্রেগনেন্ট। সেটাই তো বড় কথা রে, সেটাই তো বড় কথা। অন্তত একদিন যদি করুণাময়কে ভোগ করতে পারতো ইন্দ্রনারায়ণ, তাহলেও এই প্রেগন্যান্সির উপর কোনো কথা উঠতো না। মানে ইন্দ্রনারায়ণ এদেরও মারতে পারে? দিদির প্রশ্ন। শরীরের চাহিদা এত? ইন্দ্রনারায়ণের কাছে শরীরের চাহিদাটাই আসল প্রিয়াঙ্কা। ঠিক এই কারণেই মনের কথাটা বললাম তোমাকে। কিন্তু এখন কি করবে ভাবছো? আমার প্রশ্ন। একবার সায়ন্তন ঘোষালের কাছে যেতে হবে। দুজন একই স্কুলে পড়তাম, একটু আধটু চেনাশোনা আছে। কিছু প্রাথমিক তথ্য ওর থেকে জোগাড় করতে হবে। কথাটা বলে সিগারেট ছুঁড়ে একটু দূরে ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি এখন চলি, তোরাও বাড়ি যা। কাল সকালে আবার নিউটন কফি হাউসে দেখা হবে। আশা করি তাতে কোনো অসুবিধা নেই। আসল ব্যাপার জানতে পারলাম পরদিন সকালে। দিদি গৌরীপুরের মামলা নিয়ে বিশেষ একটা স্টোরি করবে বলে কিছুদিনের জন্য ছুটি নিয়েছে। দিদির বস অর্ঘদীপ সান্যাল কিছু নোটস পাঠিয়ে দিয়েছে এই গৌরীপুর রহস্য নিয়ে। সেটা নিয়েই দিদি পড়াশোনা করছিল। হঠাৎ করেই আমাকে ডেকে বলল, ভাই রেডি হও, বেরোতে হবে। বেশ অবাক হলাম। জিজ্ঞেস করলাম, কোথায় যাব? দিদির জবাব, কোনো প্রশ্ন নয়, যেতে বলেছি চুপচাপ যাবি। অগত্যা। আমি তৈরি হয়ে নিয়ে বাইরে এলাম। ততক্ষণে দিদিও তৈরি হয়ে নিয়েছে। বাড়ি থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ধরলাম, তারপর চললাম চেতলার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি বলতো? আমি জিজ্ঞেস করলাম। দিদি ফোনে কি একটা দেখছিল। ফোন থেকে মুখ তুলে ধীর গলায় বলল, স্মিতার বাড়ি। মনে আছে স্মিতাকে? আমার বন্ধু ঐতিহাসিক স্মিতা সান্যাল। হ্যাঁ, দিদির এই বন্ধুটাকে আমিও চিনি। একবার না দুবার এসেছিল আমাদের বাড়ি। ইতিহাস নিয়ে অনেক পড়াশুনো স্মিতাদির, এমনকি এখনও ইতিহাস নিয়েই বেঁচে। সেই জন্যেই ঐতিহাসিক বলা হয় স্মিতাকে। একটা প্রশ্ন না করে পারলাম না দিদিকে, তা হঠাৎ স্মিতাদির কাছে যাচ্ছি যে?
কি ব্যাপার? বেশ কিছুক্ষণ ফোন ঘাটার পর ধীরে ধীরে বলল, কারণ আছে নিশ্চয়ই, তবে তোকে বলাই যায়। গৌরীপুর নিয়ে কয়েকটা প্রশ্ন আছে যেটা ওই প্রদ্যুম্ন রক্ষিত জবাব দিতে পারেনি। সেই রহস্য দূর করতেই স্মিতার কাছে যাওয়া। আমি শান্তভাবে বললাম, অর্কদা নিশ্চয়ই ধাক্কা খাবে না তোর কাজ এগিয়ে যাচ্ছে শুনে। দিদি আমার কথা শুনে হেসে ফেলল, তারপর মাজার সুরে বলল, স্টোরিটা আলটিমেটলি আমিই করব, তোর অর্কদা নয়। তাই ধাক্কা খেলেও কিছু করার নেই। আর আমি শিওর অর্ক এই খবরটা পেলে খুশিই হবে। এরপর দিদির সঙ্গে কথা হয়নি। স্মিতাদির বাড়িতে ইতিহাসের লাইব্রেরি বলা যায়। দিদি বোধহয় বলে রেখেছিল যে আমরা আসব। স্মিতাদি বৈঠকখানায় বসে আমাদের সঙ্গে কথা বলল। তা তুই গৌরীপুরের স্টোরি করছিস সেটা আমি জানি, তাই তোর আশাটা আমার কাছে খুব একটা বিস্ময়কর নয়। দিদি এই কথার উত্তরে কিছুই বলল না, কেবল মাথা নিচু করে হাসল। স্মিতাদি বলল, তা বল, আমি কিভাবে সাহায্য করতে পারি তোকে? এই প্রশ্ন শুনে দিদি নিজেকে গুছিয়ে নিল, তারপর ধীরে ধীরে বলল, আমি কিছু জিজ্ঞেস করব না। তুই গৌরীপুরের পরিবার নিয়ে তথ্য দে আমাকে, তাতে তদন্তের কাছে সুবিধা হবে আমাদের। স্মিতাদি ভুরু কুঁচকে বলল, আমাদের? তোর ভাইও তোর সঙ্গে আছে নাকি? দিদি ইশারায় না বুঝিয়ে দিয়ে যা যা ঘটেছে সবটাই খুলে বলল স্মিতাদিকে। মন দিয়ে পুরো গল্প শুনে স্মিতাদি বলল, এত কিছু ঘটে গেছে আর আমি কিছুই জানি না? বলে কিছুক্ষণ ভাবল, তারপর বলল, গৌরীপুরের পরিবার হলো ঐতিহাসিক পরিবার, একেবারে সোনায় বাঁধানো বলতে পারিস। মানে ওদের নাম ইতিহাসের পাতায় জলজল করছে। তার অবশ্য অনেক কারণ আছে। পরিবারের কারুর সঙ্গে কারুর সম্পর্ক ভালো না, মা বাবার সম্পর্ক খারাপ, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক খারাপ, দুই জায়ে সম্পর্ক খারাপ, এমনকি ননদের সঙ্গেও ওদের সম্পর্ক ভালো নয়। দিদি বেশ অবাক হয়ে প্রশ্ন করল, ননদ? ইন্দ্রনারায়ণ আর রুদ্রনারায়ণের বোন ছিল নাকি? ইশারায় হ্যাঁ বুঝিয়ে দিয়ে বলল, হ্যাঁ আছে তো, তবে সে মেয়ে আদিত্যনারায়ণের প্রথম পক্ষের না দ্বিতীয় পক্ষের তা ঠিক আমি বলতে পারবো না। তবে ওই পরিবার কুখ্যাত পরিবার। আদিত্যনারায়ণের পূর্বপুরুষ এত পাপ করেছেন তার কোনো ইয়ত্তাই নেই। কৃষ্ণধন চৌধুরীর কথা তুই শুনেছিস তো? উনি মানুষ হিসেবে ভালোই ছিলেন, কিন্তু ওর নাতি গৌরীশঙ্কর চৌধুরী, মানে চৌধুরী বংশের তৃতীয় পুরুষ, এই লোকটা এক নম্বরের লুচ্চা লোক ছিল। হেন কোনো দোষ নেই যা ওনার ছিল না। মদ মেয়ে ছেলে মানে লুচ্চামি করতে লোকটার জুড়ি ছিল না। মাইরি বলছি, বিশ্বাস কর, লোকটাকে নিয়ে কথা বলতেও লজ্জা লাগে। কিছুক্ষণ চুপ থেকে স্মিতাদি আবার শান্তভাবে বলল, গৌরীশঙ্কর চৌধুরীর বিয়ে হয়েছিল, কিন্তু তারপরেও এক চাষির মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। তাদের একটি মেয়ে হয়, তারপর তার কি হয় সেটা আমার জানা নেই। তার বৈধ সন্তানরাই এখন চৌধুরী বংশের উত্তরাধিকার, কিন্তু সেই মেয়ের খবর বা তার বংশের কি হলো তা জানা যায়নি কোনো দিন। ও হ্যাঁ, তুই অর্কদাকে বলিস যদি গৌরীপুরের মামলাটা নেয় যেন একটু সাবধান থাকে। দিদি প্রশ্ন করল, কেন? স্মিতাদি মৃদু হাসল, তারপর বলল, গৌরীপুর খুব একটা সুবিধার জায়গা না, তাই থেকে সাবধান করে দিলাম। এবার তো ম্যাডাম বাকিটা আপনার ওপর। বিখ্যাত ক্রিমিনাল লয়ার অর্কজ্যোতি রায় শান্তন ঘোষালের সামনে বসেছিল। দুজনেই স্কুল জীবনের বন্ধু, তাই খুব একটা আলাপ পরিচয়ের জন্য সময় গেল না। অর্কজ্যোতি প্রশ্ন করল, কি করে মারা গেল রুদ্রনারায়ণ? শান্তন ঘোষাল কিছুক্ষণ চুপ করে থাকলেন, মাথা নিচু করে বসে থাকলেন। অর্কজ্যোতি আবার প্রশ্ন করল, কি ব্যাপার, চুপ করে আছিস? এর উত্তরে শান্তন ঘোষাল বললেন, ওনার শরীরে বিষ ইনজেক্ট করা হয়েছিল।
আচমকাই, কিন্তু সত্যি। বিষ? অর্কজ্যোতির মনে খটকা লাগলো, সেজন্যই ভুরু কুচকে গেছে। ও প্রশ্ন না করে পারল না অর্কজ্যোতি। সে প্রশ্ন করল, কি বিষ ইনজেক্ট করা হয়েছিল, সেটা কি ধরা গেছে? অর্কজ্যোতির এই প্রশ্নের উত্তর হিসেবে শান্তন ঘোষাল বেশ চিন্তিতভাবে বললেন, এই বিষ খুব সাংঘাতিক বিষ। এই বিষ ওমিক্রনের জীবাণু বহন করে। যে মানুষের শরীরে বেশি শক্তি নেই, বা বলা ভালো সদ্য কোনো অসুখ থেকে উঠেছে, তার হয়তো এই জীবাণুতে সঙ্গে সঙ্গে মৃত্যু হতে পারে। কিন্তু ওমিক্রনে কি সঙ্গে সঙ্গে প্রাণ যায়? মানে অসুস্থ হবে, উইক হয়ে যাবে, কিন্তু মৃত্যু? খটকা লাগছে না তো? সমস্যা কোথায় জানো অর্কদা? এটা শুধু একদিনের ব্যাপার না। অনেক আগে থেকে অন্যান্য বিষ দিয়ে বিক করা হয়েছে ওনাকে, যার ফলে ওমিক্রনের বিষটা রুদ্রনারায়ণকে তাড়াতাড়ি কাবু করে ফেলেছিল। এটা কিরকম খাপছাড়া লাগছে নাকি? খাপছাড়া লাগছে, কিন্তু এটা ছাড়া আর কোনো থট আছে কি? অন্য কোনো চিন্তা অর্কজ্যোতির মাথায় এলো না। রুদ্রনারায়ণের ব্যাপারে বেশি কিছু জানাও যায়নি। অর্কজ্যোতির মনে একটা সন্দেহ জাগল, প্রদ্যুম্ন রক্ষিত কি সব কথা ঠিক ঠিক বলেছেন? সেটাও তো খতিয়ে দেখতে হবে। অর্কজ্যোতি আবার প্রশ্ন করল, তোর কি মনে হয় রুদ্রনারায়ণকে খুন করা হয়েছে? আমারও তাই ধারণা। কে করতে পারে তা বুঝতে পেরেছিস? ইন্দ্রনারায়ণের নামটাই আগে বলতে হবে, কারণ উনি অনেক কিছুই ধামাচাপা দিতে চেয়েছিলেন। কি ধামাচাপা দিতে চেয়েছিলেন? উনি পোস্টমর্টম রিপোর্ট নিতে চাননি। আচ্ছা, এই ব্যাপার। রিপোর্টে কি বলছে? অর্কজ্যোতি প্রশ্ন করল। উত্তরে শান্তন ঘোষাল বললেন, যেটা তোমাকে বললাম সেটাই। ওনার রক্তে ওমিক্রনের বিষ ঢুকিয়ে দিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই বিষ উনি পেলেন কোথায়? এই বিষ কিন্তু বিশেষ একটা হাসপাতাল ছাড়া মুম্বাই এবং কলকাতার আরএন ল্যাবে ছাড়া আর কোথাও পাওয়া যায় না। তাহলে ইন্দ্রনারায়ণের হাতে ওই জিনিস এলো কিভাবে? সেটা আমারও প্রশ্ন। সেটা নিয়ে আমিও ভাবছি। জানতে পারলে তোমাকে অবশ্যই জানাবো। আর কিছু জানার ছিল না অর্কজ্যোতির। বাকিটা গৌরীপুর গিয়ে খবর নিতে হবে। কিন্তু তার আগে নিউটাউনের নতুন কফি হাউসে প্রতীক আর প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করে এই খবর দিতে হবে। ধীরে ধীরে উঠে পড়ল অর্কজ্যোতি। বেরোনো যাক এবার। বাকি প্ল্যান প্রোগ্রাম ঠিক করতে হবে গৌরীপুর যাবার আগে, না হলে গিয়েও কোনো লাভ হবে না। অর্কদাকে সব খবর দিয়ে দিদি বলল। তার উত্তরে অর্কদা যে খবর দিল সেটা আরও তাকে লাগানো। রুদ্রনারায়ণকে নাকি ওমিক্রনের বিষ দিয়ে খুন করা হয়েছে। বিষ কোথা থেকে পেলেন ইন্দ্রনারায়ণ সেটা জানা হয়নি, কিন্তু কলকাতা আরএন ল্যাব আর মুম্বাইয়ের কোনো এক ল্যাব ছাড়া নাকি অন্য কোথাও পাওয়া যায় না এই বিষ। এখন প্রশ্ন হচ্ছে, ইন্দ্রনারায়ণ কি তাহলে সোর্স লাগিয়েছিলেন? আর কলকাতার ডাক্তার মহলে ওনার কি কোনো সোর্স জানাশোনা আছে? আমি একটা প্রশ্ন করলাম, কিন্তু দাদা উনি তো কলকাতায় থাকতেন কলেজে লাইফে। সোর্স যদি কোথাও থেকে থাকে এতদিন পর সেটা কি থাকবে? থাকতেই পারে। ক্লাস 1-এ পড়া বন্ধুদের সঙ্গেও আজ আমার যোগাযোগ আছে, জানিস কি সেটা? কিন্তু তুমি এটা ভাবো, বিষ জোগাড় করে কাকে দিয়ে পুশ করালো? ইন্দ্রনারায়ণ নিজে নিশ্চয়ই করেনি। তার থেকেও বড় কথা, খুনের এই ইনোভেটিভ আইডিয়াটা ওনার মাথায় কোত্থেকে এলো? আমি বা দিদি কেউই কোনো কথা বললাম না। বুঝতে পারছিলাম যে রহস্যের জাল ঘনীভূত হয়ে আছে। তার সঙ্গে এটাও বুঝলাম অর্কদার মাথায় অনেক প্রশ্ন ঘুরছে, যার মীমাংসা করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাও দিদি হয়তো কিছুটা করতে পারবে। আমি জ্যাক অফ অল ট্রেডস বাট গুড ফর নাথিং। তবে এটাই একটা ভরসা যে আমি অর্কদার সহকারী। কিছুক্ষণ চুপ থেকে অর্কদা বলল, কিন্তু খটকাটা কোথায় লাগছে জানিস? কেসটা বড়ই সোজা। সব প্রমাণই ইন্দ্রনারায়ণের বিরুদ্ধে যাচ্ছে।
মানে মানছি লোকটা খারাপ, খুন করেছে, কিন্তু সব এরম ওপেন রেখে, মানে পুলিশ যাতে এসে তাকে তাড়াতাড়ি ধরে নিতে পারে। দিদি কিছুক্ষণ ভেবে নিয়ে ধীর গলায় প্রশ্ন করল, তার মানে তুমি বলছো এর পেছনে কোনো ব্যক্তির হাত আছে? থাকতে বাধ্য। দেখ, এর পিছনে যদি কেউ না থাকে তাহলে হিসেব মিলবে না, আর দেখতেই তো পাচ্ছি মিলছে হিসেব। তা মিলছে না ঠিকই, কিন্তু ইকুয়েশন যদি বদলে যায়, খুব কি হেরফের হবে রহস্যের? নিশ্চয়ই হবে, মিলিয়ে নাও। অর্কদা যখন বলেছে তখন হিসেব নিশ্চয়ই মিলবে, কিন্তু কিভাবে মিলবে তা আমি জানি না। তবে রহস্যের মধ্যে আলো আদৌ আসবে কি না সেটা এই মুহূর্তে আমার কাছে এক বড় প্রশ্ন। আবার আমার মাথায় যে কথা ভেসে উঠল সেটা চমকে দিল আমাকে। আচ্ছা, স্মিতাদি তো বলছিল গৌরী শঙ্করের একটা অবৈধ সন্তান ছিল, তার বংশধর এই কাজ করেছে তো? সাবাস প্রতীক, তোর দিদির মুখে এটা শোনার পরেও কেন যে আমার মাথায় এটা খেলেনি, ইডিয়েট আমি। অর্কদা নিজেকে যখন ধিক্কার নিতে ব্যস্ত তখন একটু দূরে দেখলাম একজন বসে আমাদের দিকে তাকিয়ে আছে। সেটা ছেলে না মেয়ে আমি বুঝলাম না, কিন্তু এটা বুঝতে পারলাম আমাদের ওপর নজর রাখাই তার একমাত্র লক্ষ্য। এই দিদি, ওইদিকে দেখ। আমার বিড়বিড় করে শুনে দিদি ব্যক্তির দিকে তাকালো, এমনকি অর্কদাও তাকালো সেদিকে। ওরা দুজনেই কিছু একটা আন্দাজ করেছিল। অর্কদা বলল, না, এখানে বসে লাভ নেই, চল ওঠাই এক, বাকিটা না হয় গৌরীপুর গিয়েই উন্মোচন করা যাবে। জায়গাটার নাম শান্তিপুর হওয়া উচিত ছিল, কিন্তু গ্রামের নাম গৌরীপুর। এই নাম কেন হয়েছে তার ইতিহাস আগেই বলেছি। আমরা স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো ধরে চৌধুরী বাড়ির দিকে রওনা দিলাম। অর্কদাকে অবশ্যই বলেছিলাম যে রক্ষিতকে বলতে, কিন্তু তাতে অর্কদা বলেছিল, না না, কোনো বলার দরকার নেই, না বলে গেলেই ওদের আসল রূপটা দেখতে পাবো, কিছু বলার দরকার নেই। অগত্যা আমি আর দিদি কিছু বললাম না, শুধু নিজেদের মধ্যে চোখাচোখি হলো আমাদের মধ্যে। আমি চুপ করে থাকলাম। লোকালয় ছাড়িয়ে যখন দুটি মাঠের প্রান্তে পড়লাম তখন দেখি দিগন্তলীন মাঠের ওপর থাকছি আমি শুয়ে, এই কপালের সমস্ততা বর্ষা দেবে ধুয়ে। আমি গুনগুন করে উঠলাম নিজের মনে, যদিও জানি না যে রহস্যের মধ্যে আমার মনে গান কি করে এলো। হেসে উঠলাম নিজের মনে। আকাশের রং নীল, আর ওপর সাদা মেঘের পাঁচা ভেসে যাচ্ছে। নীল আকাশের গায়ে সাদা মেঘ ভেসে যাচ্ছে, আর নিচে সবুজ মাঠ। আলাদাই এক ফিলিং। যখন আমরা চৌধুরী বাড়ি পৌঁছলাম তখন ঘড়িতে বাজে সকাল 10টা। বাড়ি থেকে একটা চাকর বেরিয়ে এসেছিল। তাকে অর্কদা বলল প্রত্যুষ্ণ রক্ষিতকে ডেকে নিতে। আমরা ওনার ডাকতেই এসেছি। চাকর ভেতরে চলে যেতেই দিদি বলল, ভাই উপরে দেখ। দেখলাম এক বয়স্ক মহিলা দাঁড়িয়ে আমাদের দিকে তাকাচ্ছে। ইনি কি আদিত্যনারায়ণের দ্বিতীয় পক্ষ? কে জানে। চিন্তার মধ্যেই প্রদ্যুষ্ণ রক্ষিত বাইরে এলেন। আমাদের দেখে উনি বললেন, আরে মিস্টার রায় যে, আসুন আসুন, খবর দিলেন না কেন? স্টেশনে লোক পাঠিয়ে দিতাম। অর্কদা হাসি মুখে বলল, না না, ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা হয়নি। তা চৌধুরী সাহেব কোথায়?
আসুন, উনি বৈঠকখানায় খুব চিন্তিত হয়ে আছেন। আমরা তিনজন ওনার পিছু নিলাম। পিছু নিয়ে বৈঠকখানায় এসে ঢুকলাম, আর যাকে দেখলাম তিনি 60 বছরের একজন বয়স্ক লোক। নাকের তলায় মোটা গোঁফ, চোখে গোল ফ্রেমের চশমা, পরনে ফিনফিনে পাঞ্জাবি আর ধুতি। আমাদের দেখে উনি উঠে দাঁড়িয়ে হাত জোড় করে নমস্কার করলেন। এনাকে এই বয়সেও সুপুরুষ বলে চলে। মাথায় কাঁচা পাকা চুল, উচ্চতায় 6 ফুট, কণ্ঠস্বর বেশ ভারী। উনি বললেন, নায়েব যখন আপনার কথা বলল আমি আপত্তি করিনি, কারণ আমি চাইছিলাম আমার রুদ্রকে যে খুন করেছে তার উপযুক্ত শাস্তি হোক। বসুন বসুন। আমরা বসলাম, আর বসার পরেই আমাদের জন্য চা আনার অর্ডার গেল। আদিত্যনারায়ণ একটা চুরুট ধরালেন, তারপর ধোঁয়া ছেড়ে বললেন, এবার বরং কাজের কথায় আসা যাক। সেই ভালো, বলল অর্কদা। 4 দিন আগে আমার ছেলে মারা যায়। প্রাথমিকভাবে দেখলে মনে হতেই পারে যে ওর মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে, কিন্তু আমি জানি যে ওকে খুন করা হয়েছে, এবং যে করেছে তার তো উপযুক্ত শাস্তি হওয়া উচিত। কে করেছে খুন, আপনি কি সেটা জানেন? তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই মিস্টার রায়। প্রমাণ জোগাড় করা আমার দায়িত্ব, আপনি শুধু বলুন। আদিত্যনারায়ণ চৌধুরী কিছুক্ষণ সময় নিলেন। কি যেন হয়েছে, কিসের যেন দ্বিধা কাজ করছে ওনার মনের মধ্যে। সেই দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে আদিত্যনারায়ণ বলতে শুরু করলেন, আমাদের পরিবারে কেউ কারোর বন্ধু নয় মিস্টার রায়। আমরা কেউই বাড়ির ভেতর নিশ্চিন্তে থাকতে পারি না। সারাক্ষণ মনে হয় এই যদি কেউ আমার ক্ষতি করে দেয়। রুদ্রাণী মানে আমার প্রথম পক্ষের স্ত্রী, মানে রুদ্রর মা যখন মারা যায় তখন রুদ্রর বয়স মাত্র 2। আমি দ্বিতীয়বার বিয়ে করতে চাইনি, কিন্তু রুদ্রর মুখের দিকে তাকিয়ে আবার বিয়ে করেছিলাম ইরাবতীকে। সময় দেখলাম ইরাবতী রুদ্রর মা হলো ঠিকই, কিন্তু বন্ধু হতে পারল না। ইরাবতীকে নিয়ে রুদ্রর মনেও একটা ভীতি সঞ্চার হতে লাগলো। ইরাবতীর অত্যাধিক স্নেহই রুদ্রর এই ভীতির কারণ। এমনকি ইন্দ্র আর ঈশানীও কোনোদিন ওর অত্যাধিক স্নেহ পছন্দ করত না। ইন্দ্রর থেকে 3 বছরের বড়। মৃত্যুকালে রুদ্রর বয়স 29, এখন ইন্দ্রর 26, ঈশানীর তো 20। ওর বিয়ের কথা চলছে। নারায়ণ থামলেন। একটা কাজের লোক চা নিয়ে এলো। সুন্দর কাজ করা কাঁচে কাপ প্লেট, আর তার সঙ্গে প্লেটে মিষ্টি আর পাস্তা। চা খাবার দিয়ে চলে যাওয়ার পর আদিত্যনারায়ণ আবার বলতে শুরু করলেন, অর্কদা হ্যাঁ বোঝালো ইশারায়। সেটা দেখে আদিত্যনারায়ণ বললেন, সেই অবৈধ বংশ আজও বেঁচে আছে মিস্টার রায়। তাদের
পরিচয় হয়তো আমরা জানি না, কিন্তু তারা নিশ্চয়ই আছে। এইবার অর্কদা যে প্রশ্ন করলো সেটা নিঃসন্দেহে একটা বড় প্রশ্ন এক মামলায়। আপনার কি ধারণা সেই অবৈধ বংশধরেই রুদ্রনারায়ণের খুনি? মিস্টার রায়, এটা আমার বিশ্বাস। দেখুন, ইন্দ্র খারাপ হতে পারে কিন্তু হিংস্র নয়। ইন্দ্র রুদ্রকে হিংসে করতে পারে কিন্তু কোনোদিন খুন করার ইচ্ছা প্রকাশ করবে না। আপনি শিওর ইন্দ্রনারায়ণ রুদ্রনারায়ণকে খুন করতে চাননি? না মিস্টার রায়, এটা নিয়ে আমি নিশ্চিত। দুই ভাইয়ের সখ্যতা না থাকতে পারে, শত্রুতা হচ্ছিল না। অর্কদা কিছুক্ষণ চুপ থেকে আবার প্রশ্ন করলো, আপনি কি আশা করছেন যে কয়েকদিনের মধ্যেই মামলার মীমাংসা করে ফেলবো? আদিত্যনারায়ণ কি উত্তর দিতেন জানি না, কারণ একটা 20 বছরের মেয়ে ঘরে এলো। মাঝারি হাইট, চোখে চশমা, পরনে হালকা সবুজ রঙের শাড়ি, পিঠ অবধি লম্বা চুল। এ আমার মেয়ে ঈশানী। আপনারা আসবেন শুনে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছে। আসলে আইনের ছাত্রী, আর নিউজ চ্যানেল পাগলের মতো দেখে। আমাদের তরফে কোনো উত্তর না পেয়ে আদিত্যনারায়ণ আবার বললেন, আপনারা ওর সঙ্গে নিজেদের ঘরে যান। ঈশানী মা, যাও, এনাদের নিয়ে যাও। আমরা নিজেদের ঘরের দিকে যাচ্ছিলাম। ঈশানী চৌধুরী আমাদের সঙ্গে আছেন। আমাদের কথা হচ্ছিল ঈশানী দেবীর পেশা নিয়ে। কিভাবে যেন রুদ্রনারায়ণের খুনের কথাটা ভুলেই গিয়েছিল অর্কদা। তা আপনি কি এখনো পড়ছেন নাকি চাকরিতে ঢোকার চেষ্টা করছেন? বাবা চাকরি করায় বিশ্বাস করেন না, সেজন্য দাদা বা বড়দা কেউই চাকরির দিকে যায়নি বা যাবার চেষ্টা করেনি। ল কি শখে পড়া? হ্যাঁ, বলতে পারেন। বাবা কোনোদিনই আমাদের পড়াশুনো নিয়ে মাথা ঘামাননি। আমরা শুধু বলে দিতাম পড়ার জন্য এত ফিস লাগবে, বাবা টাকা দিয়েই খালাস। আর মা, আপনার মা কি খেয়াল রাখতেন? মায়ের খেয়াল রাখা, সেটা বোধহয় কোনোদিন মন থেকে আমাদের জন্য না। আপনি আপনার মাকে ঠিক পছন্দ করেন না, তাই না? মাকে পছন্দ করি, কিন্তু ওনার ভালোবাসা আর খেয়াল রাখাটা অসহ্যকর। আমরা কেউ কোনো কথা বললাম না। দিদি একবার অর্কদাকে দেখলো, এবার দিদি জিজ্ঞেস করলো, তোমার বড়দার মৃত্যু নিয়ে যে স্টোরি নিউজ চ্যানেল থেকে বানানো হচ্ছে সেগুলো দেখছো কি তুমি? ইশারায় হ্যাঁ বুঝিয়ে দিয়ে ঈশানী চৌধুরী শান্তভাবে উত্তর দিলেন, দেখেছি, কিন্তু তাতে লাভ কি? ওখানে যা দেখাচ্ছে সে তো সাধারণ মানুষের কথা। একটা খবরের কাগজ বা চ্যানেল যদি স্রোতে শ্যাওলা হয়, তাহলে কি তাদের মানা উচিত? বোধ হয় না। একমাত্র তোমার চ্যানেলের স্টোরি আমার ভালো লাগে। তুমি বলেই হয়তো সত্যি কথা বলতে পারছো। আসলে বড়দার বাইরে কোনো শত্রু নেই, বাড়ির মধ্যে গুপ্ত শত্রু আছে, যে আমাদের সকলের চেনা। কে দিনি? তোমার দাদা? হ্যাঁ, দাদা চিরকালই লোভী প্রিয়াঙ্কাদি। হয়তো মনে মনে খুনও করতে চেয়েছিল বড়দাকে, কিন্তু তার সামর্থ্য ছিল না। সে সামর্থ্য যে দেয়, সেও কি অপরাধী নয় মিস্টার রায়? শেষ প্রশ্নটা অবশ্য অর্কদার দিকে ফিরে করলেন ঈশানী চৌধুরী। ইতিমধ্যে আমরা আমাদের ঘরে পৌঁছে গিয়েছি। ঘরের ভেতর এসে অর্কদা বলল, নিশ্চয়ই নয়, কিন্তু আপনার দাদা যদি দোষী সাব্যস্ত হয় তাহলে কি আপনি খুব খুশি হবেন? কোনো উত্তর দিলেন না ঈশানী চৌধুরী। মনের মধ্যে যে ঝড় চলছে তা হয়তো থামানোর বা ঢাকা দেওয়ার কোনো উপায় নেই ওনার। দিদি ওনার কাঁধে হাত রাখতেই মুখ তুললেন। উনি কাঁদছেন সেটা এই প্রথম লক্ষ্য করলাম। মিস্টার রায়, দাদা তো বড়দাকে কখনোই সহ্য করতে পারতো না। চিরকালই চাইতো বড়দাকে সরিয়ে নিজে জমিদারির দায়িত্ব নিতে।
তার জন্য ও খুনও করতে পারে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু প্রমাণের অভাবে মুখ খুলেন না, তাই না? প্রমাণই কথা বলে, সেটা কি জানেন না মিস্টার রায়? কথাটা বলে একটুখানি বিরতি নিয়ে উনি চলে গেলেন। যাওয়ার আগে বলে গেলেন, আপনাদের পাশের ঘরটাই আমার, কোনো অসুবিধা হলে ডাকবেন না হয়। এইবার ঘরের একটা বর্ণনা দেওয়া হোক। ঘরটা 4 ফুট বাই 4 ফুটের ঘর, 2টো খাট, একটা অ্যাটাচ বাথরুম, দরজার ডান পাশে একটা আনলার ঠিক উল্টো দিকে বিশাল মহাগনি কাঠের প্লাই দিয়ে ডিজাইন করা জানলার বাইরে চোখ রাখলে ধু মাঠ পেরিয়ে রেল লাইন দেখা যায়। ডবল বেডে আমাকে আর দিদিকে শুতেই হবে, আর অর্কদা শোবে পাশের ছোট খাটে। ফ্রেশ হয়ে নিয়ে জিজ্ঞেস করলাম, কি মনে হয় বলো তো? কিসের কি মনে হয়? না, এই যে ইন্দ্রনারায়ণের বিরুদ্ধে সব প্রমাণ একদম হাতের কাছে, তার উপরে আবার অবৈধ বংশের ষড়যন্ত্র, কেমনটা অদ্ভুত না? অবৈধ বংশই যে ষড়যন্ত্র করেছে তার কোনো প্রমাণ আছে কি? প্রমাণ নেই বলছো? এখনো অবধি তো খুঁজে পাওয়া যায়নি। দিদি বাথরুমে গেছিল, ফিরে এসে খাটে বসে প্রশ্ন করলো, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। ইন্দ্রনারায়ণ তো খুন করলেন এবং সেটার জন্য না হয় মোটিভও আছে, কিন্তু ইন্দ্রনারায়ণকে যে সমর্থন দিচ্ছে তার মোটিভ কি? অর্কদা কিছু উত্তর দেওয়ার আগে আমি বললাম, যদি এই অবৈধ বংশের কেউ সমর্থন দেয় তাহলে তো মোটিভ একদমই পরিষ্কার, চৌধুরী পরিবারকে ধ্বংস করাই একমাত্র লক্ষ্য। এইবার অর্কদা ধীর গলায় উত্তর দিল, আর যদি অবৈধ সন্তানের কোনো অস্তিত্বই না থাকে? পিতৃহীন মাতৃহীন সন্তানদের যোগ্য সম্মান আজও আমাদের দেশ দেয় না। তখনকার দিনে এরম কলঙ্কের কথা নিয়ে রটনা করা, মনে হয় না তেমন মানসিকতা তখনকার দিনে ছিল। দিদি প্রশ্ন করল, তাহলে এর পেছনে কে আছে? অর্কদার উত্তর, সেটাই জানা দরকার, এর পেছনে কে আছে। ইন্দ্রনারায়ণ ধীরে ধীরে এসে ভেঙে পড়া মন্দিরের চাতালে দাঁড়ালো। দূরে উঁচু জায়গায় যেখানে আগে ঠাকুর রাখা হতো সেখানে এক মহিলা দাঁড়িয়ে আছেন, যার বয়স আন্দাজ 30 বছর। এক মহিলা বিবাহিত, একটি সন্তানও আছে যার বয়স 4। মহিলা ইন্দ্রনারায়ণকে দেখে সামনের দিকে এগিয়ে এলো। মহিলার গায়ের রং ফর্সা, চোখে কাজল পরা, পরনে বাদামি রঙের শাড়ি, হলুদ ব্লাউজ। চোখ মুখ থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে, যেটা এক নিমেষে সবাইকে নিজের দিকে টেনে নিতে পারে। ইন্দ্রনারায়ণ আকর্ষিত, মোহে মায়ায়। এসো ইন্দ্রনারায়ণ, তোমার অপেক্ষাতেই ছিলাম আমি। মহিলা বেশ কাঠিন্যের সঙ্গে বলল, তুমি নিজের কাজ শেষ করেছো দেখে আমি খুশি হয়েছি। এবার বলো, কি চাও আমার থেকে? ইন্দ্রনারায়ণ হালকা হাসি ছুড়ে দিল সেই মহিলার দিকে, যে হাসি বেশ অবাক করে দিল সেই মহিলাকে। কি ব্যাপার, তুমি হাসছো যে? মহিলার এই প্রশ্নে ইন্দ্রনারায়ণ হাসি মুখে উত্তর দিল, আমার সঙ্গে দাদার শত্রুতা ছিল, সেখানে আপনি সাহায্য করলেন যাতে আমি দাদাকে মারতে পারি। তারপর আমার বিরুদ্ধে সব প্রমাণ লোপাট করলেন, এখন আবার ইনাম দিতে চাইছেন? বাহ, আপনি সত্যি খুব অসাধারণ রমণী। আমাকে এত ভালোবাসা বোধহয় আমার বোন আর বৌমণিও দেয়নি যতটা আপনি দিচ্ছেন। ওরা তোমাকে ঘৃণা করে ইন্দ্রনারায়ণ, ওরা কেউ তোমাকে সহ্য করতে পারে না, কিন্তু আমি তোমার সমব্যথী।
আমার বাড়ির লোক যদি আমাকে ঘৃণা করে তাহলে আমি আপনাকে ঘৃণা করি সপ্তমী দেবী। ঘৃণা করার কারণ? কারণ আপনি স্বার্থপর। নিজের স্বার্থ মিটে গেলে কাউকে মনে রাখেন না আপনি। এই দুনিয়ায় সবাই দেয়া নেয়ার সম্পর্কে চলে ইন্দ্রনারায়ণ। তুমি নিজের স্বার্থ নিয়েই আমার স্বামীকে উদ্ধার করেছিলে, সেটা কি তুমি ভুলে গেছো? আমি কিছুই ভুলিনি সপ্তমী দেবী, আমি কিছুই ভুলিনি। কিন্তু যেটা আমাকে ভাবিয়ে তুলেছে সেটা হলো আপনার পরিচয়। আর আপনি সবকিছু ছেড়ে হঠাৎ আমাকে কেন সাহায্য করলেন, এই প্রশ্নটা। সপ্তমী বেশ কিছুক্ষণ নীরব থাকলেন, কোনো উত্তর দিলেন না এই কথার। তারপর ধীরে ধীরে বললেন, একজন মেয়ের সঙ্গে ইন্দ্রনারায়ণের সম্পর্ক শুরু হয় তার শরীর দিয়ে। তার বাইরেও যে ইন্দ্রনারায়ণকে কিছু অবাক করতে পারে তা তো জানা ছিল না। ইন্দ্রনারায়ণের মুখেও একটা হাসির রেখা দেখা দিল। সে ধীরে ধীরে এগিয়ে গেল সপ্তমীর সামনে। তারপর বলল, আপনাকে সেই চোখে কোনোদিনও দেখিনি সপ্তমী দেবী, তাহলে আজই বা কিভাবে দেখি? সাবধান ইন্দ্রনারায়ণ, আমাকে অন্য চোখে দেখারও চেষ্টা করো না। তোমার সঙ্গে এর যে ভালো সম্পর্কতে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তার চেয়ে এখানেই সব শেষ হোক। তোমার কাজও শেষ, আমার কাজও শেষ। আপনার কাজ? কি কাজ বলুন তো? তোমার দাদাকে শেষ করা। আমার দাদার সঙ্গে আপনার শত্রুতা? শত্রুতা একা তোমার দাদার সঙ্গে না, বাকিটা বলা অসম্ভব, তাই বলতে চাই না আর। এইটুকু বলে সপ্তমী চলে যাচ্ছিল, কিন্তু মন্দির থেকে বেরোনোর আগেই সে ফিরে দাঁড়ালো। একটা কথা। ইন্দ্রনারায়ণও ঘুরে দাঁড়ালো। সপ্তমী বলল, তোমার বাড়িতে গোয়েন্দা এসেছে, যা করার সাবধানে করো। আবার আমার প্রাণ বাঁচালেন? ওটা আমার কর্তব্য। তোমাকে যে এখন বাঁচতেই হবে, না হলে আমার বাকি কাজ শেষ হবে না। এই বলে সপ্তমী হনহনিয়ে বেরিয়ে গেল। আর ইন্দ্রনারায়ণ চৌধুরী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, শেষ কথাটার মানেটা কি? কোন কাজের কথা বলল সপ্তমী? আর সপ্তমীর আসল পরিচয়টাই বা কি? বিকেলের দিকে আমি আর অর্কদা বাগানে পায়চারি করছিলাম। বুঝতে পারছিলাম ওর মনে এমন একটা কিছু চলছে যা এক মুহূর্তে প্রকাশ করতে চাইছে নাও। আমার মন বলছে ঘটনা এখনো শুরু হয়নি, তবে খুব তাড়াতাড়ি হয়তো শুরু হবে ঘটনা, যার ফলে আমাদের তদন্তের মোড় ঘুরে যাবে। কি মনে হয় বল দেখি? অর্কদার প্রশ্নে ওর দিকে তাকালাম। প্রশ্নটার মানে ঠিক বুঝলাম না, তাই জিজ্ঞেস করলাম, কিসের কি মনে হবে? অর্কদা বলল, না মানে এই হঠাৎ করে আমার হাতে এই মামলাটা আসা, ইন্দ্রনারায়ণের বিরুদ্ধে সব প্রমাণ একসাথে চলে আসা, এটা নিয়েই ভাবছি আর কি। তুই কি বুঝছিস? আমি হালকা হেসে কথাটা শুনে সরাসরি কিছু না বলে বরং বললাম, কিভাবে বলি বলো, আমি তো আর ডিটেকটিভ নই। না তা নোস বলে অর্কদার থেকে গেল। তারপর বলল, একটা গল্প আছে, খালি সেটা অন্ধকারের মধ্যে ঢেকে আছে। কি গল্প? প্রশ্ন করলাম। না, কেসটা এরম করে ভাব, ছোটোর থেকেই ইন্দ্রনারায়ণের একটা হিংসা আছে রুদ্রনারায়ণের প্রতি। সে সবসময় কোনো না কোনো সুযোগ খুঁজছে তাকে শেষ করে দেওয়ার। আর ঠিক এই মুহূর্তেই বাইরে থেকে মদত জোগাতে আসে একজন হু ইজ প্রিটেন্ডিং টু বি আ ফ্যামিলি ফ্রেন্ড। ইউ মিন ঘরশত্রু বিভীষণ? ইয়েস, আই ডু মিন ঘরে শত্রু বিভীষণ। তাছাড়া তো গল্প মিলবে না।
এই মহাভারতের কেসটাই দেখ না, বাইরে থেকে যদি শকুনির মদত না মিলতো তাহলে কি কুরু আর পাণ্ডবের যুদ্ধ লাগতো? আমরাও বেকার বেকারি অন্ধকান্ধারের মতো শ্রীকৃষ্ণকে দোষ দিই, কিন্তু উনি তো যুদ্ধ জাননি, উনি তো সন্ধিই চেয়েছিলেন। তাহলে এখানে কৃষ্ণই বা কে আর শকুনিই বা কে? গৌরীশঙ্করের বৈধ আর অবৈধ সন্তানরা যদি এই গল্পের পাণ্ডব আর কুরু হয়, তাহলে বাকি দুজনের পরিচয় না 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 বড্ড ভুলেই যাচ্ছে। দিদি কোথায় একটা বেরিয়েছিল ঈশানীর সঙ্গে, ওরা দুজন ফিরল। কি কথা হচ্ছে শালা জামাইবাবুতে? দিদির প্রশ্ন। মহাভারত, যেটা তোমার পছন্দের বিষয় নয় একদমই। দিদি মুখ বেঁকালো অর্কদার কথায়। অর্কদা হাসি মুখে জিজ্ঞেস করলো, তা কাজ হলো কিছু? দিদি প্রথমে হ্যাঁ বোঝালো, তারপর বলল, ইন্সপেক্টর সেন তোমার সঙ্গে দেখা করতে আসবেন একবার। ইন্সপেক্টর সেন? কোন ইন্সপেক্টর সেন? প্রতাপ সেন, লালবাজার স্পেশাল ব্রাঞ্চ। কিছুদিন হলো এখানে এসেছেন। তোমার পরিচয় দিতেই আমাকে বিশাল খাতির করলো, বলল কাল নাকি আসবেন দেখা করতে। তা উনি এখানে যে? এই আমরা যে কারণে, চৌধুরী বাড়ির মামলা তো এখন সবার মুখে মুখে উঠছে। অর্কদা কি যেন ভাবলো। এর মধ্যে ঈশানী আর দিদি ভেতরে গেল কাপড় বদলাতে, আর ঠিক তখনই এক অজানা ব্যক্তির গলায় শব্দ শুনলাম, মিস্টার রায়, নমস্কার। আমরা ফিরে দেখলাম লম্বা সুপুরুষ চেহারার এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। নাকের তলায় সরু গোঁফ, চোখে গোল ফ্রেমের চশমা, হাতে ঘড়ি, পরনে ধুতি পাঞ্জাবি। এর বয়স হয়তো 21-22 হবে। অর্কদা ওনার দিকে ফিরেই উনি এগিয়ে আসলেন। আমি ইন্দ্রনারায়ণ চৌধুরী। হাত জোর করে বললেন ভদ্রলোক। আমি ফিরে এসে শুনলাম আপনি এসেছেন। সকাল থেকে তো বাড়িতেই ছিলাম না, তাই আসতে পারিনি আতিথ্যের জন্য। অর্কদার চোখে সজাগ দৃষ্টি, যেটা ইন্দ্রনারায়ণ চৌধুরীকে চিনে নিতে চাইছে। আপনি সত্যিই কি অতিথি আপ্যায়ন করতে আসতে চেয়েছিলেন মিস্টার চৌধুরী? কেন আসবো না, আপনি আমাদের অতিথি বলে কথা। আমি কিন্তু আপনার দুষ্কর্মের জন্য আপনাকেই ধরতে এসেছি, আশা করি তা জানা আছে আপনার। তাই ভালো, তো ধরুন না। তা প্রমাণ পেয়েছেন আমার বিরুদ্ধে? না, তবে পেয়ে যাব। আপনি তো ক্রিমিনাল লয়ার, তাই না? বাহ, খবর রাখেন দেখছি। রাখতে হয় মিস্টার রায়, রাখতে হয়। অপরাধ করব অথচ নিজেকে বাঁচানোর চেষ্টা করব না, তা কি করে হয়? ইন্দ্রনারায়ণ চৌধুরী হালকা হাসলেন, যার মধ্যে ক্রূরতা ভর্তি। অর্কদার মুখে হাসিতেও যেন তাচ্ছিল্য আর চ্যালেঞ্জের ছাপ স্পষ্ট। ভয়ে ডরহীন ভাবে তাকিয়ে আছে ইন্দ্রনারায়ণ চৌধুরী নামক এক দাগী আসামির দিকে। খুন করাটা আমাদের রক্তে মিস্টার রায়। আমি যদি চাই এক্ষুনি এই মুহূর্তে আপনাকে এই দুনিয়া থেকে সরিয়ে ফেলতে পারি, কেউ কিচ্ছু জানতে পারবে না। কিন্তু না না মিস্টার রায়, আমি সেটা করব না। কেন করব না জানেন? কারণ আপনার মতো প্রতিদ্বন্দ্বী জীবনেও পাইনি, আমি জীবনেও পাইনি। ইন্দ্রনারায়ণের এত বড় বক্তব্য শোনার পরও অর্কদার গলা একটুও কাঁপল না। খুব শান্ত গলায়ও বলল, আপনার মতো প্রতিদ্বন্দ্বী আমিও এর আগে পাইনি মিস্টার চৌধুরী, এটা না স্বীকার করে পারছি না। কিন্তু আমাকে মেরে আপনার কোনো লাভ হবে না, কারণ আমাকে মারলে আপনি কোনোভাবেই পার পেয়ে বেরোতে পারবেন না। আর আমার সঙ্গে লড়াই করতে গেলে যে বুদ্ধির দরকার আছে সেটা আপনার মধ্যে নেই। ইন্দ্রনারায়ণ চৌধুরী হেসে উঠলেন বেশ জোরে। তারপর সেই হাসির দমক না থামিয়ে বললেন, গুড, ভেরি গুড।
এবার তাহলে আপনার সঙ্গে লড়াই লেগেই গেল মিস্টার রায়। এবার আপনি দেখুন ইন্দ্রনারায়ণ চৌধুরী কতটা খারাপ মানুষ, ইন্দ্রনারায়ণ চৌধুরী কতটা ভালো শত্রু, কতটা ভালো প্রতিদ্বন্দ্বী। কথা বলেই ইন্দ্রনারায়ণ চৌধুরী বাড়ির ভেতরে চলে গেল, আর আমরা তাকিয়ে থাকলাম ওনার দিকে। শেষ হলো আজকের নিবেদন পাকুড়ের হত্যা মামলা অবলম্বনে দিদিপ্রিয়া রায়ের কাহিনী কাঁটার প্রথম পর্ব। যদি নিবেদনটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকুন। অর্কজ্যোতি রায়ের ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সেনের ভূমিকায় স্মরণিকা মণ্ডল, প্রতীক সেন ও সায়ন্তন ঘোষাল শুভায়ন মুখার্জি, আংশিক গল্প পাঠ শ্বেতা সাহা, রুদ্রনারায়ণ চৌধুরী রাহুল দত্ত, করুণাময়ী চৌধুরী মেরিনা গোমস, ব্রত্যম্ন রক্ষিতের চরিত্রে সুদীপ ব্যানার্জি, স্মিতার চরিত্রে দিদিপ্রিয়া রায়, আদিত্যনারায়ণ চৌধুরী সুমন কুমার ধর, ঈশানী চৌধুরী তৃষা বারিক। কাহিনীর সূত্রধর ইন্দ্রনারায়ণ চৌধুরী এবং পর্ব পরিচালনায় আমি অনুভব মুখার্জি। কাহিনী দিদিপ্রিয়া রায়, প্রচ্ছদ শ্রীপর্ণা রায়, বিশেষ সহযোগিতায় ঐশী ভট্টাচার্য, সহকারী সংঘমিত্রা রাখি। আগামী সোমবার ঠিক একই সময় সাহিত্যের সেরা সময় নিয়ে আসছে কাঁটার দ্বিতীয় এবং অন্তিম পর্ব। আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। নমস্কার।